আমরা অধিবেশনে যুক্ত হব, কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে জাতীয় সংসদে যাবার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য, সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমরা একই সাথেও এটাও সংসদে বলেছি যে এই সংসদকে একটি সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা গণভোটের গণরায় অনুযায়ী। এখন 2/3 আসন সরকারি দলের পক্ষে, মেজরিটি যেহেতু তাদের পক্ষে, তাদের এটা দায়িত্ব ছিল এই সংবিধান সংস্কার পরিষদ আহ্বান এটাকে গঠন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা ঐক্যমত কমিশন থেকেই দেখে আসছি বিএনপি সংস্কারের পক্ষে অতটা জোরালোভাবে ছিল না, এক প্রকার চাপে পড়ে বিভিন্ন সময় তারা সংস্কারের পক্ষে কথা বলেছে। নির্বাচনের সময় তাদের দলীয় প্রধান হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে আমরা আশা করেছিলাম যেহেতু তারা জনগণের সামনে অবস্থান নিয়েছিল সংস্কারের পক্ষে, তারা নির্বাচিত হয়ে আসার পরেও সেটা বাস্তবায়ন করবে। এখন যেহেতু তারা সেটা বাস্তবায়ন করছে না, ফলে আমাদের জায়গা থেকে আমরা সংসদে এই কথা বলেই যাব, পাশাপাশি আমরা রাজপথেও এটার পক্ষে জোরালো অবস্থান তৈরি করব। কবে নাগাদ রাজপথে সেটা হতে পারে? আমরা সরকারের জায়গা থেকে এখনো চূড়ান্ত বক্তব্য পাইনি যে তারা কি গণভোট একেবারেই মানছে না, এরকমটাও তারা বলছে না। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো এদের পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরো স্পষ্টভাবে জানতে চাব যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব। 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওনারা পরিকল্পনা করছেন সামনের আন্দোলন কিংবা সংগ্রামগুলো তারা কিভাবে করবে। এনসিপি 11 দলীয় জোটেরই একটি অংশ ছিল নির্বাচনী জোটের। এখন আপনাদের কি অবস্থান রয়েছে? সেই যদি সিদ্ধান্ত আসে জামায়াতের পক্ষ থেকে, আপনারাও কি একই লড়াইয়ে শামিল হবেন কিনা? সংস্কারের পক্ষে থেকে এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও না দাঁড়ায়, এনসিপি দাঁড়াবে। কারণ সংস্কারের সেই প্রতিশ্রুতি নিয়েই, বাংলাদেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই এটা এনসিপির জন্ম। ফলে এটা এনসিপি এককভাবে হলেও এই সংস্কারের পক্ষে অবস্থান করবে। সেখানে যদি 11 দল বা 11 দলের বাইরে আরো রাজনৈতিক শক্তিকে আমরা এখানে ইনভলভ করার বা ন্যূনতম ঐক্যমত তৈরি করার আমরা প্রচেষ্টা করব। আচ্ছা, একটু যদি জানতে চাই যে সংসদে যে জিনিসটা হচ্ছিল বিরোধী দলীয় চিফ হুইপ, দায়িত্বটা কি এক্সট্রা একটু প্রেশার মনে হচ্ছে না? কারণ হচ্ছিল এখন সাংগঠনিক কার্যক্রম, যদি সেই দায়িত্বটা না থাকতো তাহলে নাইজ ইসলাম হয়তো আরো স্বতঃস্ফূর্তভাবে এনসিপি নিয়ে কাজ করতে পারতো, সেখানে একটা বাইন্ডিংস থেকে যায়। সেটা এখানে আমাদের বিরোধী দলের আমাদের যে সভা হয়েছে সেখানে সবাই সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে অবশ্যই দায়িত্ব মানে তো কাজের পরিধিও বেশি, সাংগঠনিক দায়িত্ব, সংসদীয় দায়িত্ব, পাশাপাশি একইভাবে দায়িত্ব মানে একটা নতুন অভিজ্ঞতাও। আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে আমার জন্য এটা ভালো হবে। যে কোটা সংস্কারের জন্য আপনারা আন্দোলন করেছিলেন, আজকের এই দিন সেই কোটা সংস্কারের আসলে কি খবর? সেটি কি রাখা হয়েছে আজকের এই দিন পর্যন্ত এসে? বুঝি নাই। যে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনের জন্ম এবং যেই অভ্যুত্থানের জন্ম হলো, রাজনৈতিক দল হিসেবে এনসিপি আসলে আত্মপ্রকাশ করেছে, এত দূর হেঁটে এসেছে, সংসদ পর্যন্ত গিয়েছে, সেই কোটার আসলে কি? স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। কি অবস্থা রয়েছে বিভিন্ন গ্রেডে, সেটি কি তথ্য এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন যেমন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন পদের কিংবা অ্যাপ্লাই করতে যাচ্ছে এরকম মানুষ আন্দোলনের জন্য নামে না। আমাদের জানার মধ্যে তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সহ এখন তো সকল শ্রেণীতেই আপনার কোটা যেটা 7% ছিল সেই 7% কোটাই কিন্তু আছে। তো কোটা কিন্তু সংস্কার অবস্থায় আছে। এছাড়া আমরা তো সার্বিকভাবে রাষ্ট্রের সব জায়গায় মেধাভিত্তিক নিয়োগটা চাই, স্বজনপ্রীতি যাতে না হোক, দুর্নীতি না হোক। সেরকম ব্যত্যয় অনেক জায়গায় হচ্ছে, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আপনার নামে হাইকোর্টে মামলা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে হচ্ছিল বোর্ড ইঞ্জিনিয়ারিং করে আপনাকে জানানো হয়েছে এবং আপনারা একই ধরনের অভিযোগ করছিলেন। প্রথম দিকে হচ্ছিল আপনারা 6000 কোর্টের দিকে আগে ছিলেন এবং পরবর্তীতে সেটি 2000 করা হয়েছে। অভিযোগ তো আসলে আপনাদের করার কথা, সেক্ষেত্রে হাইকোর্টে আপনার নামে অভিযোগ দেবেন? সেটা অনেক ষড়যন্ত্র, অনেক চেষ্টার পরেও তারা আসলে ঢাকা 11 আসনটি ফলাফল তাদের নিজেদের পক্ষে নিতে পারেনি। এখন তারা আদালতের দ্বারস্থ হচ্ছে, আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে। তারা যদি এই ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে চায় সেটা তারা করবে। সেটা আমার এলাকার ভোটার যারা রয়েছে তারা সেখানে সেই জবাব দিবে। এবং এছাড়াও সেখানে যে আমাদের এলাকার ঢাকা 11 আসনে বিশেষত যারা ভূমিদস্যু রয়েছে, তো ভূমিদস্যুদের বিরুদ্ধেও জনগণ নির্বাচনে একটা রায় দিয়েছে। তারা হচ্ছে আইন আদালতের মাধ্যমেও রায় দিবে।
তো আমরা মনে করি যে পুরা দেশে আসলে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে ফলাফলে, যেখানে আসলে আমরা অভিযোগ করার কথা, সেখানে পাল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা সরকারের থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আচ্ছা, শেষ একটা বিষয়, আমি একটু শেষ প্রশ্ন করি। ঈদের দিনটা আসলে নাহিদ ইসলামী কিভাবে কাটবেন? গেলবারে ঈদের আর এবারে ঈদের মধ্যে একটু হলো তফাৎ আছে, কারণ এবার আপনি সংসদ সদস্য। এবার ঈদের দিনটা আসলে কিভাবে পরিকল্পনা করছেন অন্যান্য বাড়ির সাথে তুলনা যদি করেন? এবার ঈদের দিন আমি আমার যে ঢাকা 11 আসন, সেই এলাকার মানুষদেরকে নিয়ে কাটাতে চাই, তাদের সাথে সময় দিতে চাই, সেখানকার শহীদ পরিবার আহতদের সাথে কাটাতে চাই। যদিও দলীয় প্রধান হিসেবে আমার তো জাতীয়ভাবে অনেকগুলো জায়গায় ইনভাইটেশন আছে, কিন্তু আমি পুরো রমজান মাসে আসলে আমার এলাকায় আমি সময় দিতে পারি নাই, যেহেতু সংসদে অধিবেশন শুরু হয়েছে এবং বিভাগীয় আমাদের ইফতার ছিল। ঈদের দিনটা আমি আমার এলাকার মানুষের জন্য রাখতে চাই। ঈদ মিছিল তো আছে, ঈদ মিছিল আছে, এটা আমাদের ঢাকা দক্ষিণে, সেটা আসিফ মাহমুদের নেতৃত্বে হবে। সেখানে হয়তো যদি সময় থাকে আমি যাব, বাট কিন্তু আমার ঈদের দিনটা আমি আমার এলাকার মানুষের জন্য রাখতে চাই এবং আপনাদেরকেও ইনভাইটেশন দিচ্ছি, আপনারা অবশ্যই আসবেন, আমরা একসাথে ঈদের দিন। ভাই একটা প্রশ্ন, এই সংসদে বিরোধী দল মানে যতটা বোল্ড হওয়া দরকার বিরোধী দল হিসেবে আপনারা ততটা বোল্ড হতে পারছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে যে বিরোধী দলের যে ভূমিকা রাখা দরকার তেমনটা হওয়া দরকার, তেমনটা আপনারা করতে পারছেন না। সাথে একটু এটা অ্যাড করে নিন, বারবার বলা হচ্ছে যে বিএনপি সংস্কার করবে না, এনসিপি বারবার এই অভিযোগটা জানাচ্ছে। যদি সরাসরি বলতেন কোন সংস্কারটা বিএনপি করতে ইচ্ছুক না বলে আপনারা সন্দেহ করছেন, সরাসরি কোন অভিযোগটা বিএনপির দিকে দিবেন, কোন সংস্কারটা করতে? বিএনপি তো গণভোটের পুরো জিনিসটাকে এখন মানতেছে না। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই 4টা প্রশ্নের উপর হয়েছে, সেখানে কিন্তু মেজর সংস্কারগুলো আছে, উচ্চকক্ষের কথা আছে, তারপর আপনার বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে, তো এরকম যে এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ নিয়োগের কথা আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল, একটা ঐক্যমতও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের, আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল, কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে আমরা এই গণভোটটাকে অংশগ্রহণ করেছি। ফলে তারা তো আসলে মেজর সংস্কারগুলো মানছে না, তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের মন মতো করে তাদের ইশতেহার অনুযায়ী তারা সংস্কার হয়তো করতে চায়। তো তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে গেলে এত ঐক্যমত কমিশন, এত আলাপ আলোচনা, তো সবকিছুই ব্যর্থ বিফল, এটা তো আসলে প্রয়োজন ছিল না। এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেও বিএনপির এরকম আচরণ দেখেছি। তো সেদিন আমি বলেছি যে 90-এর গণঅভ্যুত্থানের ত্রিদলীয় জোটের রূপরেখা যখন তারা মানলো না বিএনপি সরকারে এসে, তো এটার ফলাফল আসলে কি হয়েছিল? সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশি দিন টিকে নেই, বাংলাদেশ একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা তো বিএনপি কি সিদ্ধান্ত নিতে হবে। আর বিরোধী দল হিসেবে যে ভূমিকা, বিরোধী দল হিসেবে আমরা কিন্তু বলেছি, বিরোধী দল হিসেবে আমরা একটা দায়িত্বশীল আচরণ করতে চাই, দায়িত্বশীল ভূমিকায় থাকতে চাই। কারণ বিরোধী দল মানে যে যদি সবসময় বিরোধিতা করতে হবে বা খুবই এখন দেশের যে পরিস্থিতি, দেশের যে অর্থনীতি, জ্বালানি সংকট, এই সামগ্রিক অর্থনীতির জায়গায় দেশের জনগণের মানুষ ভালো থাকবে, সেই জায়গায় তো আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করতে চেয়েছিলাম। এখন সরকার যদি আমাদেরকে সর্বাত্মক বিরোধিতার দিকে ঠেলে দেয়, সেটার জন্য আমাদের তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, আমরা দেখবো সরকারের আচরণ। তারপর আর তাছাড়া আমরা প্রথম অধিবেশন আমরা ওয়ার্কআউট করেছি, যেখানে যেখানে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন সম্পূর্ণভাবে সেখানে নিচ্ছি, যেখানে যেখানে একটা সমঝোতার জায়গা থাকা প্রয়োজন সেই জায়গাটুকু আমরা রাখছি, আমরা সকল দরজা বন্ধ করছি। থ্যাংক ইউ।